পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 1971 সালের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, 71 প্রশ্নে ইসহাক দারের বক্তব্যে একমত নয় ঢাকা। এছাড়া দুই দেশের মধ্যে একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের 54 বছর পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর সম্পর্কের নতুন ডানা মেলেছে দুদেশ। সকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরপর অনুষ্ঠিত হয় প্রতিনিধি পর্যায়ের বৈঠক। আলোচনা শেষে দুদেশের মধ্যে একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো। পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান। এ সময় বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে ইসহাক দার বলেন, 71 অমীমাংসিত কোনো বিষয় নয়। In 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. পরে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন। তিনি জানান, 54 বছরের অমীমাংসিত বিষয়গুলো একদিনে সমাধান সম্ভব নয়। 71 নিয়ে ইসহাক দারের বক্তব্যে ঢাকা একমত নয় বলেও জানান তিনি। দুই দেশের মধ্যে বিদ্যমান যে অমীমাংসিত বিষয়, ঐতিহাসিক বিষয়গুলি আছে, সেগুলি নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। 54 বছরের সমস্যা আজকের একদিনের মিটিংয়ে দ্বিপাক্ষিক সফর ছিল। কাজে এখানে বসে 1 ঘন্টায় আমরা এটা সমাধান করে ফেলতে পারবো, এটা আপনারা নিশ্চয়ই আশা করবেন। এর আগে শনিবার দুপুরে 2 দিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব নজরুল ইসলাম। এরপর গতকাল বিকেলে ইসহাক দার বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নেতাদের সঙ্গে বৈঠক করেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন চিত্র সম্বলিত একটি গ্রাফিতি বই তুলে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর হাতে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে তার বাসায় এসেছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সন্ধ্যা 6:56 রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তিনি। এর আগে সন্ধ্যা 6:15 দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে আছেন সহকর্মী ইলিয়াস মাদবর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, বেগম খালেদা জিয়ার সঙ্গে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাতের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফৌজি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সন্ধ্যার কিছু সময় পূর্বে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সাক্ষাৎ করার জন্য এসেছেন। এর আগে 6টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনও খালেদা জিয়ার বাসভবনে এসে পৌঁছেছেন। জানেন যে 12 বছরের পরে কিন্তু বাংলাদেশে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী এই সফর করলেন। ভিতরে তাদের মধ্যে বৈঠক চলছে, বৈঠক হচ্ছে এখন। বৈঠক শেষে আসলে আমরা আপনাদেরকে জানাতে পারবো কি কি বিষয়ে এই বৈঠকে কথা হয়েছে, কি কি বিষয়ে আলোচনা হয়েছে। আর জানেন যে একটা সমঝোতা আজকে একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও কিন্তু বৈঠক হয়েছে। বৈঠক থেকে বের হওয়ার পরে যে তথ্য পেলে আর বিস্তারিত তথ্য জানাতে পারবো।
যে গুলশান খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন সিইসি-এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সীমানা নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। এদিকে শুনানি চলাকালে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর সঙ্গে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মধ্যে হট্টগোল ও পরে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসান আব্দুল্লাহ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকালে প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানি শুরু হয় নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে। শুনানিতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ 4 নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব আক্তার আহমেদ। সূচনা বক্তব্যে সিইসি জানান, নিরপেক্ষভাবে সীমানা নির্ধারণে কাজ করার চেষ্টা করছে ইসি। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি, সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। শুনানি চলাকালে সিইসির সামনে হট্টগোল বাঁধে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের 2টি গ্রুপের মধ্যে। শুনানি চলাকালীন সময়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর সঙ্গে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মধ্যে হট্টগোল বাঁধে। বিএনপির দাবি ছিল 2008-এর আগের সীমানায় ফিরে যাওয়া, এবং আমি আমার প্রথম আর্গুমেন্ট দিয়েছি দেশের সার্বভৌমত্ব বিবেচনায় আমরা আমাদের বিজয়নগরকে একক আসনের দাবি করছি। বিজয়নগরের মানুষের জন্য আমি লড়াই করব, এই বিজয়নগরকে আমি অখণ্ড রাখব। পরে ইসি ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি নেতৃবৃন্দ জানান, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু কেউ গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না, আর তাই ইসিকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আমরা একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে চাই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে। আমাদের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের এই নির্বাচন কমিশনকে অবশ্যই আমাদের দল মত নির্বিশেষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। পরে পরিস্থিতি সামাল দিয়ে আবার শুরু হয় শুনানি। 10 অক্টোবরের মধ্যে 83টি সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ নিয়ে 1760টি দাবি আপত্তির আবেদন ইসিতে জমা হয়। 27 আগস্ট পর্যন্ত শুনানি নিয়ে দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। গণতন্ত্র এমন একটা প্রক্রিয়া যেখানে জবাবদিহিতা রয়েছে, কিন্তু অতীতের আওয়ামী লীগ যা খুশি তাই করেছে, তাই তাদের পালিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশের জন্য সিস্টেম প্রয়োজন, কিন্তু বিগত 15 বছর আওয়ামী লীগ শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন। মঈন খান আরও বলেন, 75 সালে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, পরে এরশাদের স্বৈরাচার থেকে খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আমি বলেছিলাম যে আমরা যদি দেশে রাস্তাঘাটের যে ভৌত অবকাঠামো সেটা যদি আমরা তৈরি করে দিতে পারি, বাংলাদেশ নিজেই উন্নয়ন পথে এগিয়ে যাবে, এবং সেটাই সত্য হয়েছে। আজকে দেখুন, যেখানে গ্রামে গঞ্জে যেখানে রাস্তা হয়েছে, রাস্তার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ হয়েছে, সেই এলাকাগুলা উন্নীত হয়েছে, এবং সেখানে শিল্পায়ন হয়েছে, এবং সেখানে মানুষের কর্মসংস্থান হয়েছে। তো কাজেই আজকে আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি কিন্তু আজকে মোটর শ্রমিকেরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 5 আগস্টের পর যে অর্জন এসেছে তা ধরে রাখতে হবে। ছোটখাটো বিষয়ে মতানৈক্য তৈরি করে 15-16 বছরের দুর্বিষহ দিন যেন ফিরে না আসে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের পক্ষ থেকে রিকশা ও ভ্যান গাড়ি চালকদের মাঝে বৃষ্টির পোশাক বিতরণ অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। হাসিনার পরিবারের রাজত্বের পুনরাবৃত্তি হতে না দিতে চাইলে সব দেশের ভেতর ঐক্য থাকা দরকার বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, সরকার যদি অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে নির্বাচন হুমকির মধ্যে পড়বে। গণতন্ত্রের স্বার্থে, দেশের রাষ্ট্রের স্বার্থে সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে, সেটা তাদের দায়িত্ব। কিন্তু আগেই আমাকে এটা দিতে হবে, আগেই মানতে হবে। হ্যাঁ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে বিভিন্ন কমিশন গঠন হয়েছে, যে সংস্কারগুলো আমরা সবাই মিলে আমরা ঐক্যমত পোষণ করছি,
সেগুলো আমাদের একটা সুপারিশ আকারে থাকবে এবং নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজনে সেগুলো সংশোধন করবেন, আইনীকরণ করবেন, আইনে পাশ করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সেদিন স্মরণ করে কেঁদেছেন শহীদ আবু সাইদের ময়না তদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম। তিনি বলেন, রিপোর্টে পুলিশের গুলিতে নিহত হওয়ার কথা উল্লেখ থাকায় সরকার উচ্চ মহল থেকে তাকে প্রচণ্ড চাপ, এমনকি মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শিমুল খানের রিপোর্ট। রংপুর মেডিকেলে ফরেনসিক বিভাগের চিকিৎসক রাজিবুল ইসলাম রোববার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে কান্নায় ভেঙে পড়েন। শহীদ আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্টে পুলিশের গুলির কথা উল্লেখ করায় সেই সময় তাকে কি ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে হয়েছে তা তুলে ধরেন ট্রাইব্যুনালের সামনে। তার সাক্ষ্যে উল্লেখ করেছেন যে তিনি সঠিক এবং প্রকৃত বর্ণনা দিয়ে একটা রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্টটা পুলিশ কর্তৃপক্ষকে দেওয়ার পর পুলিশ কর্তৃপক্ষ এটা নেয় নাই, বারবার পরিবর্তন করতে বলেছে এবং কয়েকবার পরিবর্তন করার পরে তাই তিনি কৌশলে একটা রিপোর্ট দাখিল করেছেন, যাতে মৃত্যুর বর্ণনাটাও উনি জখমের বর্ণনাগুলো দিয়েছেন এবং মৃত্যুর কারণের হিসাবে শুধুমাত্র গান শট ইনজুরিটা লেখেননি পুলিশ প্রশাসন এবং সচিব নেতৃবৃন্দের বাধার কারণে। রবিবার 2টি গুমের মামলায় এবং শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে আওয়ামী লীগ আমলে গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে 26 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল 1। আরও 2টো মামলা ছিল, সেই 2টো মামলায় একটা শাপলা চত্বরের মামলা এবং আরও একটা মামলায় গুমের। সেই বিষয়ে আমরা গুম অর্থাৎ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, সারা দেশে যে শত শত লোককে গুম করা হয়েছে, কারো খোঁজ আমরা এখনও পাইনি, কারা দীর্ঘদিন 7 মাস 8 মাস 7 বছর 8 বছর পর মুক্তি পেয়েছে, তাদের তদন্ত চলছে। সেই তদন্তের জন্য আমরা সময় চেয়েছি। এদিকে রোববার মেহেরপুরে শিবির নেতাকে গুম করে হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আর শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ গ্রেফতার 4 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। উখিয়ার ইনানীতে একটি হোটেলে টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক এ সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে। সম্মেলনের প্রথম দিন বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে যোগ দিয়েছেন 40টি দেশের প্রতিনিধি, আছেন জাতিসংঘ সহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন। 3 দিনের সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনে যোগ দেবেন, আর মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। দর্শক, এই পর্যায়ে রয়েছে ছাত্র সংসদ নির্বাচনের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন চূড়ান্ত ও বিভিন্ন প্যানেল ঘোষণার পর জমে উঠেছে প্রচারণা। নির্বাচনে জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য কি করবেন এমন প্রতিশ্রুতি ফুলছুরি ছুটছেন প্রার্থীরা। এদিকে দেখে শুনে ভোট নিয়ে নেতা নির্বাচিত করতে চান ভোটাররা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ডাকসু নির্বাচনকে ঘিরে উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছেলেদের পাশাপাশি সমান তালে লড়াইয়ের আভাস দিচ্ছেন নারী প্রার্থীরাও। শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার পাশাপাশি গণরুম ও গেস্ট রুম কালচার বন্ধ ও বিনামূল্যে ইন্টারনেট সেবা সহ নানান প্রতিশ্রুতি প্রার্থীদের। ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে আমাদেরকে ক্যাম্পাস পদচারণাতে বারংবার বাধা প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হলগুলোতে। গত বছরের 6 আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত বিজয় অর্জন হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমরা ক্যাম্পাসে মজলুম হিসেবেই আছি।
যদিও এখনো কোনো প্যানেলই তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেননি, তবে অনেক প্যানেলের ইশতেহার চূড়ান্তের পথে। ভবিষ্যতে যে শক্তিশালী নেতৃত্ব গঠন করে দিবে সেই তার একটা মাধ্যম আছে ডাকসু। আমি যদি নির্বাচিত হই কানেক্টেড করে একটা বৃত্তির ব্যবস্থা করবো। একটা ইশতেহার দিয়েছি যে আমাদের টিউশন মিডিয়ার মতো একটা মিডিয়া বা একটা কানেক্টেড যুক্ত করবো। সুষ্ঠুভাবে নির্বাচনটা যদি নিশ্চিত করতে পারে তাহলে আমাদের ক্যাম্পাসের সকলের গণতান্ত্রিক অধিকার আর কি প্রতিষ্ঠা পাবে। আমরা বলি আমাদের হল হচ্ছে আমাদের সেকেন্ড হোম। সো এই সো কল্ড সেকেন্ড হোমকে আসলে সত্যিকারের সেকেন্ড হোম পরিণত করতে আমি আমার জায়গা থেকে সবসময় কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমার হচ্ছে স্লোগানটা হচ্ছে যে শিক্ষার্থীদের কণ্ঠস্বর একমাত্র অগ্রাধিকার, অর্থাৎ শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী আমি হচ্ছে কাজগুলো করব। মেয়েদের যে 3টা হল আছে দূরে, তারা আসার পথে অনেক ইনসিকিউর ফিল করে, তো এই হলগুলোকে আমাদের ক্যাম্পাসের ভিতরে স্থানান্তর করা। পুরুষ প্রার্থীর পাশাপাশি নারী প্রার্থীরাও পিছিয়ে নেই, স্বপ্ন দেখাচ্ছেন শিক্ষার্থীদের। নারী শিক্ষার্থী, অ্যালোটেড শিক্ষার্থীর সিট যেন নিশ্চিত করা হয়, এই জিনিসটা নিয়ে কাজ করতে চাই। আমাদের খাবারে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, এটা কিন্তু একটা শিক্ষার্থীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সব মিলিয়ে নির্বাচন ঘিরে সরগম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সব ঠিক থাকলে ভোটের মাধ্যমে দাবি আদায়ের নেতা নির্বাচিত করতে মুখিয়ে শিক্ষার্থীরা। শিবুল খান, মাই টিভি, ঢাকা। আবু সাইদ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামানকে ভারতে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তিনি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত এলাকায় অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। এ সময় হাকিমপুর সীমান্ত চৌকিতে পাহারারত বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। এরপর শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। পরে রাতে তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফরেনার্স আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় অতিরিক্ত মুখ্য বিচারক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, বিদেশিদের উপর নির্ভরতা কমিয়ে দেশে দক্ষ প্রকৌশলী তৈরির চেষ্টা করতে হবে। সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের 18 কিলোমিটার অংশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সেতু মন্ত্রণালয় একটি মাল্টি মডেল ট্রান্সপোর্ট প্ল্যান হাতে নিয়েছে, যেখানে সব পথকে সরকার একত্র করে দেখবে। সড়ক, রেল, নৌপথ যেখানে যেটি উপযুক্ত সেখানে সেটি গুরুত্ব দেওয়া হবে। ভূমি অধিগ্রহণ এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এবং একটা অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। তো এই জন্য আমাদের এই সড়কের যে থেকে আমরা এই বুভুক্ষা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমরা অন্যান্য মোড অফ ট্রান্সপোর্টেশনের উপরে আমাদেরকে জোর দিতে হবে। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তোলন প্রক্রিয়া আরও 3 থেকে 5 বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দেশের 16টি শীর্ষ ব্যবসায়ী ও শিল্প সংগঠন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে যৌথ এই দাবি তুলে ধরেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, এলডিসি থেকে উত্তোলনকে স্বাগত জানালেও সফল ও টেকসই উত্তোলনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালের 24 নভেম্বর এলডিসি থেকে বাংলাদেশের উত্তোলন ঘটবে। ব্যবসায়ী নেতাদের মতে এই সময়সীমা যথেষ্ট নয়। যেটা 2026 সালের নভেম্বরে হওয়ার কথা, সেটাকে আমরা 2032 সালে যদি করি, তাহলে প্রাইভেট সেক্টর এবং সরকার দুজনই মানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে এবং যাতে করে গ্র্যাজুয়েশনের পরে আমাদের কোনো অসুবিধা না হয়। এই জন্য আমরা সবাই মিলে একত্র হয়ে সরকারকে এইটুকু মানে সুপারিশ করছি এবং সেটা আপনাদের মাধ্যমে করছি এই জন্যে যে আপনারা এটার বেনিফিটগুলো আপনারা তুলে ধরতে পারবেন এবং বরাবর আপনারা সেই কাজটা মানে প্রাইভেট সেক্টরের জন্য কাজ করেছেন, সরকারের জন্য করেছেন, দেশের জন্য করেছেন।